আমার ভাই মরলো কেন, খুনি হাসিনা জবাব দে। বিচার 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 চাই, ভাই হত্যার বিচার চাই। ভাই, আমার মাকে আপনি বললেন আমি ছাত্রলীগের মিছিলে গিয়েছিলাম, এটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। লড়াই করতে করতে ক্লান্ত, আর পারছি না, যদি শহীদ হয়ে যাই জানাজা পড়তে আইসেন। প্রিয় দর্শক, বাংলা নিউজ 24.com-এর জুলাই নিয়ে বিশেষ আয়োজন স্মৃতিতে অম্লান 36 জুলাই আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছে আমি বিল্লাল হোসেন স্বাধীন। গত বছর জুলাই মাসে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন, যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতা। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থী, গত বছরের জুলাই আন্দোলনে শান্তিনগর, খিলগাঁও এবং রামপুরায় প্রতিরোধ গড়ে তোলা জুলাই যোদ্ধা আবু হাসান নাহিয়ান। তার সাথে কথা বলবো, জানবো জুলাইয়ের সেই ভয়াবহ দিনগুলোর কথা, তার নেতৃত্বের কথা। জুলাই নিয়ে যদি একদম স্পেসিফিকলি আমার মনের মধ্যে সর্বপ্রথম যে ঘটনাটা আসে সেটা হচ্ছে 19শে জুলাই রামপুরা বেটার লাইফ হসপিটালের উল্টা পাশে চাইনিজ রাইফেলের গুলিতে একটা ছেলের হাতের বাহুতে গুলিটা লেগেছিল। একদম বাহুটার একদম এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে গুলিটা বের হয়ে গিয়েছিল। সেই ছেলেটাকে আমরা যখন কোলে তুলে নিয়ে রামপুরা বেটার লাইফ হসপিটালের ভিতরে ঢুকাচ্ছি, ছেলেটার একটা কথা আমার কানে বাজে, ভাই, আমার মাকে আপনি বললেন আমি ছাত্রলীগের মিছিলে গিয়েছিলাম, এটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। আমার মাকে বললেন আমি যদি মারা যাই আমাকে যাতে মাফ করে দেয়। এটা আমার সব থেকে মনে পড়ার একটা স্মৃতি। আর আমার সব থেকে মনে পড়ার আরেকটা স্মৃতি, সেটা হচ্ছে 18 জুলাই যেদিন নেট বন্ধ করে দিল, নেট বন্ধ করার আগে আমার ফেসবুকের সর্বশেষ পোস্টটা ছিল, লড়াই করতে করতে ক্লান্ত, আর পারছি না, যদি শহীদ হয়ে যাই জানাজা পড়তে আইসেন। এরকম একটা পোস্ট আমার ফেসবুকের সর্বশেষ পোস্টটা ছিল জুলাইয়ে নেট বন্ধ করার আগে। এই পোস্টটা দেওয়ার পরে 18-19 জুলাই আমি আমার মোবাইল সিমটা বন্ধ করি 20 জুলাইতে। এর মধ্যে আমাকে আমার অনেক শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীরা ফোন দিয়েছেন, আমার খোঁজ খবর নিয়েছেন, আমার অনেক বন্ধু বান্ধব ফোন দিয়েছেন, আমার অনেক বড় ভাই বড় বোনেরা ফোন দিয়েছেন। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এই স্মৃতিটা আমার সব থেকে বেশি মনে পড়ে, এই দুইটা স্মৃতি। যে একটা হচ্ছে ওই ছেলেটা বলতেছিল আমার মাকে আপনি বললেন আমাকে যাতে মাফ করে দেয়, আমি ছাত্রলীগের মিছিলে গিয়েছিলাম, এটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। আর আমার ওই নেট বন্ধের সময় আমার শহীদ হয়ে গেলে জানা যায় আইসেন, এই পোস্টটা দেখার পর আমার যেই শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীরা আমাকে ফোন দিয়েছিলেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এই দুইটা স্মৃতি আমার জুলাই সব থেকে জলজলে স্মৃতি। 14 জুলাই বিকেলে আমরা স্বৈরাচার হাসিনার একটা সংবাদ সম্মেলনে দেখতে পেলাম তিনি তার একটা ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার, যেটা সব সময় তার অভ্যাস ছিল। সেই অভ্যাস থেকেই বা সেই স্বভাববশতই তিনি একটা বক্তব্য দিয়েছেন। বক্তব্যটা ছিল এরকম যে মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কোটা পাবে না তো কি, রাজাকারের সন্তান নাতিপুতিরা কোটা পাবে, এরকম। তো এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের মাধ্যমে আসলে ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেই আন্দোলনকে তিনি বলা চলে যে আমাদেরকে অপমানিত করেছিলেন। সেই অপমান বোধ থেকে আমরা 14 জুলাই রাতে দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে হলে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এর পরবর্তীতে 14 জুলাই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সিফাত বিন আমিনের একটা স্লোগান যুক্ত করেছিলেন তিনি, যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আসলে এখানে আমার যেই মতামতটা সেটা হচ্ছে নির্বাচন যেটা আমরা দেখতে পেয়েছি 24শে 7ই জানুয়ারি যে ডামি নির্বাচন ছিল, সেই ডামি নির্বাচনের মাত্র 6 থেকে 7 মাসের মাথায় এইরকম স্বৈরাচার হাসিনাকে ডিরেক্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে স্বৈরাচার কথা বলার সাহস আমাদের দেশের ছাত্ররা পেয়েছিল। পরবর্তীতে 15ই জুলাই আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছিল। সেদিন আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে উপস্থিত ছিলাম। সেদিন ছাত্রলীগের যে বর্বরোচিত হামলা আমরা দেখতে পেয়েছি, সে হামলা আমাদেরকে কাঁদিয়েছে। এখন যদি আমি বলতে যাই ছাত্রলীগের হামলা শুধু আমাদেরকে 2024-এর জুলাই মাসে কাঁদায়নি, ছাত্রলীগের হামলা আমাদেরকে 2018-র কোটা সংস্কার আন্দোলনে কাঁদিয়েছে। ছাত্রলীগের হামলা আমাদের 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনে, যেদিন আমরা দেখতে পেয়েছি হেলমেট বাহিনী আমাদের শিক্ষার্থীদের উপরে, সে সময় আমি নিজে স্কুল পড়ুয়া শিক্ষার্থী ছিলাম, আমি নিরাপদ সড়ক আন্দোলনের সাথে জড়িত ছিলাম। সেই সময় ছাত্রলীগের হেলমেট বাহিনী আমাদেরকে যেভাবে অত্যাচার করেছিল সেগুলো আমাদেরকে কাঁদিয়েছিল। এর পরবর্তীতেই 2024-এর জুলাইয়ের 16 তারিখে সেদিন আমি শান্তিনগর মোড়ে ব্লকেটের নেতৃত্ব দিচ্ছিলাম। শান্তিনগর মোড়ে ব্লকেটের নেতৃত্ব দেওয়া অবস্থায় আমরা খবর পেলাম যে রংপুরে একজন শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। আমি তখন আবু সাইদকে চিনতাম না, আমি তখন আবু সাইদের প্রসারিত বুক দেখিনি, যে বুক দেখে পরবর্তীতে বাংলাদেশের আপামর সাধারণ জনতা সাহস পেয়েছিল। আবু সাইদের প্রসারিত বুককে আমি তখন চিনতাম না, আবু সাইদকেও আমি চিনতাম না। কিন্তু যখনই আমরা শুনতে পেলাম যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে পুলিশ গুলি করে হত্যা করেছে, তারপরে শান্তিনগর মোড়ে আমরা স্লোগান তুললাম,
বিচার 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 চাই, ভাই হত্যার বিচার চাই। এই ভাই হত্যার বিচারের স্লোগান তোলার মাধ্যমেই আমাদের গর্জন শুরু, আমাদের আওয়াজ তোলা শুরু। 16 জুলাই আমরা সন্ধ্যা পর্যন্ত শান্তিনগর মোড় ব্লকেট কর্মসূচি পালন করেছিলাম এবং সেই দিন আমাদের স্লোগান ছিল, আমার ভাই মরলো কেন, খুনি হাসিনা জবাব দে। কিন্তু পরবর্তীতে আমরা যখন জানতে পারলাম যে রামপুরা, ইস্ট ওয়েস্ট এবং ব্র্যাক ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটির উপরে হামলা করা হয়েছে, আমরা আমাদের কর্মসূচি চেঞ্জ করে আমরা আবুল হোটেল মোড়ে ব্লকেট দিলাম। আবুল হোটেল মোড়ে আমরা যখন প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো শান্তিপূর্ণ ব্লকেট কর্মসূচি পালন করার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ এবং আনসারের দুটি গাড়ি এসে আমাদেরকে প্রথমে রাবার বুলেট এবং টিয়ার শেল ছুড়ে আমাদেরকে ছত্রভঙ্গ করে দিতে চাইলো। কিন্তু সে সময় আমাদের মনে যে জোশ ছিল, আমাদের মনে যে আগুন ছিল, সেই আগুন এই রাবার বুলেট টিয়ার শেলে তারা নিভাতে পারেনি। আমরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললাম এবং আমাদের প্রতিরোধের মুখে পুলিশ এবং আনসার পালাতে বাধ্য হলো। পরবর্তীতে পুলিশ এবং আনসার পালাতে বাধ্য হওয়ার মাত্রই স্থানীয় খিলগাঁও এবং রামপুরার আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী, যারা কিনা আসলে 17 বছরের সন্ত্রাসী কর্মকাণ্ডই শিখেছে কেবল, সেই সন্ত্রাসীরা আমাদের উপরে সশস্ত্র হামলা করলো। সেই সশস্ত্র হামলাকেও আমরা প্রতিরোধ করলাম, কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম যে রাজারবাগ থেকে পুলিশের আরও অতিরিক্ত ফোর্স এসে আমাদেরকে হামলা করছে। সে সময় আমার সাথে অনেক যোদ্ধারা ছিলেন, আমার সাথে উল্লেখযোগ্য যোদ্ধা ছিলেন মেহেদি ভাই, মাহিন ভাই, তানজিল সহ আমার অনেক বন্ধুবান্ধবরা ছিল। তাদেরকে নিয়ে আমরা আবারও প্রতিরোধ গড়ে তুললাম। সেই প্রতিরোধের মুখে আমরা পিছু হটতে হটতে রামপুরা বাজার, টিভি সেন্টার এই দিকে চলে আসলাম। শাহবাগ চলে আসার পরে আমরা কর্মসূচি জানতে পারলাম যে 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা ঢাকার বাইরে থেকে আছে সবাইকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বলা হয়েছে। এই কর্মসূচি ঘোষণা হওয়ার পরবর্তীতেই আমরা বিকেল নাগাদ জানতে পারলাম যে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে এবং সে সময় আসলে সবার মনোবল ভেঙে পড়ছিল। আমি নিজেও টিএসসিতে কান্না করছিলাম, আমার পাশে আমার এক সহযোদ্ধা ছিল তানজিল, ও আমাকে বলতেছে তুমি কান্না করতেছো কেন? তো সে সময় আমার আসলে কথা একটাই ছিল, হাসিনা যদি না যায় আমাকে তো মেরে ফেলবে। কারণ এই আন্দোলন, শুধুমাত্র এই আন্দোলন না, বিগত সময়ে আমরা হাসিনার বিরুদ্ধে যেভাবে সোচ্চার ছিলাম, হাসিনা এবার টিকে গেল তো আমরা বাঁচতে পারবো না, আমাদের তো বাঁচার কোনো উপায় নেই। তো সে সময় 4 আগস্ট আমাদের মনোবলটা আসলে ভেঙে গিয়েছিল বলা চলে, কিন্তু সেই মনোবল আমরা জাগ্রত করতে পারলাম যখন আমরা জানতে পারলাম যে 6 আগস্ট নয়, বরং কর্মসূচি একদিন এগিয়ে 5ই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 5 আগস্ট সকালবেলাটাও ছিল খুবই ভয়ানক আমার জন্য। আমি পুরান ঢাকার আমার বোনের বাসা থেকে চানখারপুল মোড়ে আসলাম। তো শেখ বোরহানুদ্দিন কলেজের যে গেটটা ছিল, শেখ বোরহানুদ্দিন কলেজের গেটের এই পাশ থেকে এলাকার যে স্থানীয় মুরব্বীরা ছিলেন তারা আমাদেরকে বলতেছিলেন আর সামনে আগায়ও না, সামনে পুলিশ গুলি করছে। তো তারপরে সে মুহূর্তে আমি বাবার ফোন পেলাম, বাবা আমাকে বলছিল যে আর্মি চিফ ভাষণ দিবে। এটা শোনা মাত্রই আমার মাথায় এরকম চিন্তা চলে আসলো যে বাংলাদেশে একটা সরকার থাকা অবস্থায় তো কখনো আর্মি চিফ ভাষণ দিতে পারে না, হয়তো বা রাষ্ট্রপতি ভাষণ দিতে পারে জাতির উদ্দেশ্যে, কিন্তু আর্মি চিফ তো জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কোনো ইখতিয়ার তার নেই, হয়তো বা দেশে জরুরি অবস্থা জারি হতে পারে। তো সেই মুহূর্তে আমি মিটফোর্ড হসপিটাল থেকে বেরিয়ে আমার বোনের বাসায় আবার যাওয়া মাত্রই দেখলাম আমার মা আমার বোনের বাসার সামনে দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি আমার মাকে নিয়ে আবার রাজপথে নেমে গেলাম এবং আমরা শাহবাগ আসতে আসতে আমরা খবর পাচ্ছিলাম যে শেখ হাসিনা পালিয়েছে। তো সে সময় যখন আমি শাহবাগে আসলাম, শাহবাগে আমাদের ছাত্র দলের অনেক ভাই ব্রাদাররা সেখানে উপস্থিত ছিলেন। সেই ভাইয়েরা আমাকে কাঁধে তুলে নিয়েছেন তাদের, যে আমি তাদের ছোট ভাই, আমি এই জুলাইয়ের প্রথম থেকে রাজপথে ছিলাম, জুলাই আহত হয়েছি। ছাত্রদলের সেই ভাইয়েরা আমাকে কোলে তুলে নিয়েছিলেন, আমাকে কাঁধে তুলে নিয়েছিলেন এবং অনেকে আমার মায়ের পা ধরে সালাম করছিলেন যে আপনি এরকম একটা সন্তান জন্ম দিয়েছিলেন। সে সময় আমার মায়ের যে অশ্রু সজল চোখ, সেই অশ্রু সজল চোখ দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি আসলে, যে এই অর্জনটা আমাদের বহু বছরের অর্জন, এই অর্জনটা আমাদের বহু দিনের অর্জন। এই অর্জনটা করতে আমাদেরকে প্রায় 2000-এর মতন প্রাণ আমাদের এই দেশ থেকে ঝরে গিয়েছে। আমরা অনেক সূর্য সন্তান হারিয়েছি। এই অর্জনের জন্য আমাদের বহু ভাইয়েরা এখনো পঙ্গু, বহু ভাইয়েরা এখনো চোখের জ্যোতি হারিয়েছেন। এই অর্জনটা আমাদেরকে ধরে রাখতে হবে, এই অর্জনটাকে আমাদেরকে জিইয়ে রাখতে হবে এবং যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যে সাম্য ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা, সেই বাংলাদেশকে আমাদেরকে গড়ে তুলতে হবে।